2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হয় বাংলাদেশে। পুলিশের গুলিতে বহু আন্দোলনকারীর মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ মামলা দায়ের হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার সেই 5টি অভিযোগের পরিপ্রেক্ষিতে 3টি ক্ষেত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে বিচারপতি গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ সেই 3টি অভিযোগ হলো হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলার উস্কানি এবং হামলার সময় সমস্ত কিছু জেনেও পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামিলকে এই 3টি অপরাধে ফাঁসির সাজা দেয় ট্রাইব্যুনাল। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত তৎকালীন প্রাক্তন পুলিশকর্তা নিজের অপরাধ স্বীকার করেছেন। তার শাস্তি লঘু করে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। Thanks to my bench officers, assistant bench officers, and those who operated devices and machineries, including Mr. Meher, he has done a long period. গণ অভ্যুত্থানের পরেই 2024 সালের 9 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বাংলাদেশ ত্যাগ করেন আসাদুজ্জামান খানও। তাঁরা যেহেতু মামলা চলাকালীন হাজির ছিলেন না, সে কারণে রায়ের বিরুদ্ধে কোনো আবেদন করার অধিকারও তাদের থাকবে না, জানিয়েছেন আইনজীবী। রায়ের কপি ভারতে পাঠানো হতে পারে, জানান আইনজীবী। হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে। রায় ঘোষণার আগে অডিও বার্তা দেন শেখ হাসিনা। অডিও বার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, মিথ্যে অভিযোগ এনে একটি অবৈধ আদালতে তাকে সাজা দেবে কি করে। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দেশে একটা অরাজকতা পরিস্থিতি, আর্থসামাজিক উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, সেটাই নিয়ে যাচ্ছে। রায় ঘোষণার পর শেখ হাসিনা বিবৃতি দিয়ে জানান, মৌলবাদীদের ইচ্ছায় অগণতান্ত্রিক সরকারের নির্দেশে মৃত্যুদণ্ড। নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণের উদ্দেশ্যে আওয়ামী লীগকে শেষ করার অভিসন্ধি নিয়েই এই রায়। বিবৃতিতে হাসিনা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বর্ণনা করে তিনি জানান, আমি কোনো মারণাস্ত্র প্রয়োগের নির্দেশ দিইনি, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, আমার পছন্দের আইনজীবী রাখতে দেওয়া হয়নি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষও এই রায় নিয়ে প্রশ্ন তোলেন। It is very unfortunate for our society. As a human being, আমি বলতে পারি যে বিচারহীনতা যাকে বলে, একটা লোককে ফাঁসি দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে। But that has not yet been followed by the judge of the High Court Division. It is a false case, false, fabricated, motivated case. আপিল করলে ওনাকে যেতেই হবে, 1 মাসের মধ্যে ওনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, না হলে ওইটা কার্যকরী হবে। 397 দিন ধরে চলছে বিচার পর্ব। রায় ঘোষণা উপলক্ষে গত 2 দিন ধরেই অশান্তি ছড়িয়েছে বাংলাদেশের ধানমান্ডিতে। শেখ হাসিনার পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভ দেখায় জনতা। অন্যান্য জায়গাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গোটা বাংলাদেশে এখন নিশ্চিদ্র নিরাপত্তা জারি করা হয়েছে। আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা। মনে করা হচ্ছে রায়ের প্রভাব পড়বে সেই ভোটেও। নিউজ টাইম।